আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভাই নামক অজানা ভয় গল্পের 29 নম্বর পর্ব। তো বেশি কথা না বলে চলো গল্প শুরু করি। অনেক খোঁজার পরও আদিবার কোনো খোঁজ না পেয়ে আদির পাগল প্রায় অবস্থা। বাসার আশপাশ থেকে শুরু করে যত জায়গা খুঁজে নেওয়া সম্ভব খুঁজেছে, কিন্তু আদিবার সন্ধান পাওয়া গেল না। কোনো উপায় না পেয়ে আদি তার আঙ্কেলকে নিয়ে পুলিশের কাছে গেল। কেস ফাইল করেও আদির মন শান্ত হচ্ছে না। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে। আদিবাকে বুঝিয়ে বললেই এমনটা ঘটতো না। আদি অস্থির হয়ে উঠেছে দেখে জেসমিন বলল, ভাইয়া শান্ত হ, এত অস্থির হওয়ার কি আছে, সময় হলে নিজেই ফিরে আসবে। ফিরবে না? আদিবা আমার চেয়ে বেশি জেদি, আর যদি আমার কথায় কষ্ট পেয়ে কিছু একটা করে ফেলে আমি কি নিয়ে বাঁচবো? পৃথিবীর কেউই চিরদিন বেঁচে থাকে না, দুদিন আগে আর পরে সবাইকে যেতে হবে। আদিবা যদি নিজেই এমন কিছু করতে চায়, এ নিয়ে আমরা এত ভেবে কি করব? চুপ, একটা উল্টাপাল্টা কথা বলবা না। আদিবার কিছু হবে না। আদিবাকে ছাড়া আমি একটা মিনিটও বাঁচতে পারবো না, বুঝেছো? কিন্তু আদিবা আমার কাছে কি, সেটা যদি একদিনও না বুঝে থাকো তাহলে আর কিছু বলার নেই। এই ব্যাপারে আর একটা নেগেটিভ কথা আমি শুনতে চাই না। তোমরা প্লিজ বাসায় যাও। ওকে এত ভালোবাসো কেন? ও তোমার সব কথা মেনে চলে বলে? না, কথা শোনার জন্য না, কেউ কাউকে ভালোবাসে না, বরং ভালোবাসে বলেই কথা শুনতে বাধ্য হয়, যাতে কখনো হারিয়ে না যায়। রাত বাড়ছে, যে যার বাসায় ফিরেছে। আদি আদিবাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে বাসায় ফিরল। রাত প্রায় 3টার কাছাকাছি। আদি এসে বাসায় ঢুকতেই থানা থেকে ফোন আসলো। তারা আদির বর্ণনা অনুযায়ী কাউকে খুঁজে পেয়েছে। আদি একটুও সময় নষ্ট না করে থানায় ছুটে গেল, কিন্তু সেখানে আদিবা নেই। আদি যেতেই পুলিশ গাড়ি করে পুলিশের একজন উপাধ্যস্থ কর্মকর্তা তাকে নিয়ে বের হলো। কি হচ্ছে আদি কিছুই বুঝতে পারছে না। সে কয়েকবার অফিসারকে জিজ্ঞাসা করলেও তিনি তাকে কোনো উত্তর দিল না। দেখতে দেখতে গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। গাড়ি থেকে নেমেই আদির মাথা চক্কর দিল। সে এবার বুঝতে পারছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আদি চেঁচিয়ে বলল, হোয়াটস রং গোয়িং অন? হোয়াই উই ওয়েন্ট হেয়ার? হোয়ার ইজ মাই ওয়াইফ? ক্যালম ডাউন মিস্টার আদিত্য, ইউ হ্যাভ টু ফরগেট আওয়ার হোয়াট গোয়িং অন, প্লিজ কন্ট্রিবিউট উইথ আস। আদি আর কিছু বলতে পারলো না। সে পুলিশের সাথে এগিয়ে গিয়ে একটা কেবিনের সামনে দাঁড়ালো। আদি প্রশ্ন করতে যাবে তার আগেই পুলিশটি বলল, উই আর এক্সট্রিমলি সরি স্যার, মে বি ম্যাডাম ইজ নো মোর, সো উই আর হেয়ার নাও, প্লিজ আইডেন্টিফাই দ্য ডেড বডি, ইজ শি ইজ ইয়োর ওয়াইফ। আদিবা বেঁচে নেই এই কথাটা শুনতেই শুতা মাত্রই আদির মাথা ঝিমঝিম করতে শুরু করলো। হাত পা ঠান্ডা হয়ে আসছে, পা চলছে না, চোখ ঝোপসা হয়ে আসছে। অফিসার আদিকে লাশের পরিচয় নিশ্চিত করার জন্য তাড়া দিল, কিন্তু আদি কেবিনের ভিতরে যাওয়ার আগেই জ্ঞান হারালো। সাথে থাকা অফিসার তাড়াতাড়ি করে আদিকে ধরলো। আদিকে হাসপাতালে ভর্তি করা হলো। আদির পালিত বাবা মা সহ বোনেরা ছুটে আসলো। বেশ অনেকক্ষণ যাবৎ আদিকে স্যালাইন দেওয়া হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরছে না। নীলচে আকাশ, ঝলমলে রৌদ্র, দীপ্ত দিন। নিস্তম্ভ সবুজ অরণ্যের বুক ছিঁড়ে বয়ে গেছে ছোট্ট নদী। নদীর স্রোতে হালকা কলকল শব্দ ভেসে আসছে। সময়টা হয়তো বসন্তকাল। চারিদিকে নানান ধরনের বনফুল ফুটছে। তার মাঝে আদিবা এদিক সেদিক ছোটাছুটি করছে, উদ্দেশ্য প্রজাপতি ধরা। আদিবার মুখে মিষ্টি হাসি আদির মন কেড়ে নিছে। মুগ্ধতার চোখে তাকিয়ে আছে সে আদিবার দিকে। প্রশান্তিত মন ভরে উঠছে, কিন্তু দীর্ঘস্থায়ী হলো না। হঠাৎ আদিবা প্রজাপতির পিছু পিছু ছুটতে ছুটতে কোথায় যেন হারিয়ে গেল। আদি গলা ছেড়ে আদিবাকে ডাকতে লাগলো, আদিবা। আদিবার নাম ধরে ডেকে জেগে উঠল আদি। সাথে সাথে সবাই এসে বেডের পাশে ভিড় জমালো। আদি তার পালিত মায়ের নিচের দিকে তাকিয়ে বলল, আদিবা কোথায় মা? আদির মা উত্তর দিচ্ছে না দেখে আদির উঠে স্যালাইনটা খুলতে যাবে, ঠিক তখনই মাথার পাশ থেকে কেউ আদিকে চেপে ধরলো। আদি অবাক হয়ে তাকালো আর দেখলো আদিবা তার হাতে স্যালাইন ঠিক করে দিচ্ছে। আদিবা, তুই বেঁচে আছিস? মরে গেলে খুশি হতেন। আদি আর কিছু না বলে সবার সামনে আদিবাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ভাইয়া কি করছেন এইসব? সবাই দেখছে তো। আদিবার কথায় আদির কোনো পরিবর্তন ঘটলো না। সে আদিবাকে ছড়িয়ে রেখেছে। আদিবা বিব্রত হচ্ছে দেখে আদিবার মা সবাইকে নিয়ে বাইরে চলে গেলেন। হয়েছে তো, এবার ছাড়ুন, আমি পালিয়ে যাচ্ছি না, আমাকে পরেও জড়িয়ে ধরা যাবে। স্যালাইনটা আলগা হয়ে গিয়েছে, আগে সুস্থ হন। আদিবা ছেড়ে
রাগী চোখে তাকালো। আদিবা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি হয়েছে? আদি কোনো উত্তর না দিয়ে টান দিয়ে স্যালাইনটা খুলে ফেলে দিয়ে আদিবার হাত ধরে টানতে টানতে বেরিয়ে আসলো। আরে কি করছেন? কি কোথায় যাচ্ছেন? আপনি সুস্থ না, আমাকে নিয়ে তোর ভাবতে হবে না, সিনক্রেট করিস না। বলতে বলতে আদি হাঁটতে লাগলো। আদি রেগে গিয়ে বুঝতে বাকি রইল না আদিবার। আদি কেবিন থেকে বেরিয়ে আসতে সবাই তার দিকে তাকালো। আদিবা গোপসারা মুখ করে বলল, আঙ্কেল। আদির বাবা এগিয়ে এসে বললেন, আদি কি করছিস বাবা? বৌমাকে ছাড়। আঙ্কেল, হাসপাতালে ফর্মালিটিগুলো মিটিয়ে দিও, আমি বাসায় আসছি। আদি তুই আগে সবটা শোন প্লিজ। তোতা পাখিকে তো সাথে নিয়ে যাচ্ছি, আশা করি তিনি সবটা বলতে পারবেন। বলেই আদি রক্ত চোখে তাকালো আদিবার দিকে। ভাইয়া আসলে, আর একটা বার ভাইয়া বলে দেখ। যাই হোক আঙ্কেল, আসছি। মা সরি, তোমাকে পৌঁছে দিতে পারছি না, সাবধানে বাসায় যেও, পৌঁছে আমাকে জানাইও। আমার কথা বাদ দে, বৌমার সাথে খারাপ কিছু করিস না বাবা। এত চিন্তা করছো কেন? বউ আমার, ওর কিছু হলে তো আমারই বেশি সমস্যা হওয়ার কথা। যাই হোক তোতা পাখি চলুন, আপনাকে অনেক কিছু শেখানোর আছে। আদিবা অসহায় চোখে তাকিয়ে আছে, কিন্তু আদি তাকে পাত্তা না দিয়ে আদিবাকে নিয়ে বাসায় ফিরল। আদি আদিবাকে নিয়ে বেডরুমের দরজা লক করে দিয়ে শান্তভাবে এগিয়ে গিয়ে সাইড টেবিল থেকে পানির গ্লাস নিয়ে আদিবার দিকে এগিয়ে দিল। আদি চোখ মুখ রাগে জলজল করছে, ভয়ে আদিবার গলা শুকিয়ে উঠছে। সে কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিয়ে ঢকঢক করে শেষ করলো। আদি শান্ত হয়ে বিছানায় বসে বলল, তারপর বলুন কি হয়েছিল? আঙ্কেল আসলে। আদিবা পুরো বাক্য শেষ করার আগেই আদি চেঁচিয়ে উঠল, যা যা প্রশ্ন করব স্পষ্ট ভাষায় ঝটপট উত্তর দিবি। কোথায় ছিলি এতক্ষণ? আর হাসপাতালে কি ঘটেছিল? ভাইয়া। আবার ভাইয়া বলিস? সরি। ভয়ে পাচ্ছিস কোন দুঃখে? আমি তোকে বকা দিয়েছি বা গায়ে হাত তুলেছি? ভয় লাগলে কি করব? ভয় পেতে হবে এমন কাজ করিসনি কেন তাহলে? আমি শুধু আপনাকে বুঝতে চেয়েছিলাম। কি বুঝতে চেয়েছিলি? আমি এতদিন তোকে সাথে যা যা করেছি সব ভুল করেছি? আদিবা উত্তর দিল না, চুপ করে আছে। উত্তর দে। আপনি করলে দোষ নেই, আমি করলে দোষ? আপনিও তো নিলয় ভাইয়ার সাথে আমাকে দেখে সন্দেহ করছিলেন, আর আমি যখন সেম কাজটাই করলাম আপনি আমাকে বাসা থেকে বের করে দিলেন। আমি বের করে দিয়েছিলাম? বাহ, যাই হোক, আমি যখন তোকে সন্দেহ করছিলাম আমার বয়স কত ছিল? মানে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে খুন করলেও ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু প্রাপ্তবয়স হওয়ার পর করলে তাকে ফাঁসি দেওয়া হয়। আশা করি তুই প্রাপ্তবয়স্ক। আমি এসেছি থেকে যা যা করেছি সব ইচ্ছা করেই করেছি। অযথা আপনাকে জাগিয়ে রাখা, রান্না করানো, বারবার ফোন করে বিরক্ত করা, সবই বুঝে শুনে করেছি। আর সবচেয়ে বড় কথা, আপনি অফিসে যাওয়ার পরপরই আপনার আঙ্কেল আর বোনেরা এসেছিল। তারা সারাদিন এখানেই ছিল। তাদের সাথে আমি কোনো খারাপ আচরণ করিনি, ভালোভাবে সময় কাটিয়েছি। হঠাৎ আপনার বোন জেসমিন জানতে চায় আমাদের এভাবে বিয়ে হলো কেন? কেন সোজা প্রস্তাব দিয়ে বিয়ে হলো না? আপনি এত নাটক করে বিয়ে কেন করলেন? তখন আমি তাদের সবটা খুলে বলি। আপনারা বাড়ি ছাড়ার কারণ, আপনার প্রতি রাগ, এখনকার মনমালিন্য সব কিছু খুলে বলি। সব শুনে ওরাই প্ল্যান করে। আমি যেভাবেই আপনাকে সন্দেহ করে 6টা বছর মৃত সেজে পার করে দিয়েছেন, আমিও ঠিক সেম কাজটাই করব। সন্দেহ করে বাসা ছেড়ে বেরিয়ে যাব, তারপর অ্যাক্সিডেন্টের অভিনয় করব আর আপনাকে বুঝাবো অতিরিক্ত শাসন করলে কেমন লাগে। করলামও তাই। হাসপাতালের সমস্ত ব্যবস্থা আঙ্কেলেই করে দিয়েছিলেন। আদিবার কথা শুনে আদির স্ত্রীর চোখে তাকিয়ে বলল, তার মানে তুই আমাকে আমার ভুলের শাস্তি দিতে চেয়েছিলি? আমি আপনাকে শাস্তি দিতে চাইনি, আমি শুধু বুঝাতে চেয়েছিলাম। কি বুঝাতে চেয়েছিলি? আমি তোকে ভালোবাসি না তাই তো? না বাসলেও যে আত্মহত্যা করা যায় সেটাই বোঝাতে চেয়েছিলাম। আমি যে সেদিন আপনাকে সারা রাত জাগিয়ে রেখেছি জোর করে নয়, ভালোবেসে। আপনাকে প্রেশার দিয়েছি সেটাও ভালোবেসেই। কিন্তু এই ভালোবাসা ভালো লাগা ছিল না, ছিল বিরক্তি। আদিবার কথা শুনে আদি একটু হাসলো, তবে এই হাসি মন খোলা হাসি নয়, তাচ্ছিল্যর হাসি। আপনি হাসছেন? মিথ্যা বলবো না, তোর উপরে বিরক্ত হয়নি সেটাও বলবো না। তবে আমি যে আদিবাকে ভালোবাসি তার উপর বিরক্ত হইনি, বিরক্ত হয়েছি বদলে যাওয়া আদিবার উপর। আমি বদলে যাওয়া বিষয়গুলোকে বড্ড ঘৃণা করি। তুই যদি ছোট থেকেই এমন থাকতি আমি বিরক্ত হতাম না, এমনিতেই মেনে নিতে শিখে যেতাম। আমি পুরোপুরি সীমাবদ্ধ, তাই নতুনত্ব আমাকে ছুঁতে পারে না। মানে বুঝলাম না।